বন্ধুরা, আমাদের নূপুর ভ্লগস গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আসমা ছিল ১৬ বছর বয়সী এক কম বয়সী ও সুন্দরী মেয়ে। আসমার ৩ ভাইবোন ছিল। প্রথমে তার বড় ভাই অনিকেত, যে ছিল ২২ বছর বয়সী এক যুবক, তারপর আসমা এবং সবশেষে একটি ছোট বোন যে ছিল ১২ বছর বয়সী। একদিন গ্রাম থেকে আসমার চাচার মৃত্যুর খবর এল। এটি শুনে আসমার মা-বাবা সিদ্ধান্ত নিলেন যে তারা দুজন ভাইবোন অর্থাৎ আসমা ও অনিকেতকে বাড়িতে রেখে যাবেন এবং ছোট বোনকে সাথে নিয়ে যাবেন, যাতে বাড়ি খালি না থাকে। আসমা তার মাকে বলল যে বড় ভাইকেই বাড়িতে থাকতে দাও আর আমাকেও সাথে নিয়ে যাও, কিন্তু মা এ কথা বলে আসমাকে নিয়ে যেতে অস্বীকার করলেন যে, মেয়ে, তোমার ও তোমার বড় ভাইয়ের পরীক্ষা আসন্ন, তাই তোমরা দুজন বাড়িতে থেকে পরীক্ষার প্রস্তুতি নাও। আমাদের তো গ্রামে অনেক দিন লাগবে, কারণ সেখানে আমাদের সব আত্মীয় আসবেন, যদি এমন দিন না আসত, তাহলে আজ এত বড় পদক্ষেপ নিতাম না। এখন আপনিও ভাবছেন যে এমন কি ঘটেছিল যে আসমা এত খারাপ কাজ করল। আসলে ঘটনাটি হল, আসমার ১০ম শ্রেণীর পরীক্ষা ছিল, আর বড় ভাই দ্বাদশ শ্রেণীর পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত ছিল। মা-বাবা দুজনকে বাড়িতে রেখে নিজেরা গ্রামের উদ্দেশ্যে রওনা হলেন। এখন আসমাও তার পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়ল, আর বড় ভাই তো ইতিমধ্যেই ঘণ্টার পর ঘণ্টা তার রুমে পরীক্ষার প্রস্তুতি নিত। কিন্তু মায়ের জায়গায় এখন আসমার দায়িত্ব হয়ে গেল যে সে বড় ভাইয়ের জন্য খাবার তৈরি করবে। আগে বাড়ির সব কাজ মাই করতেন। মা-বাবা যাওয়ার মাত্র ৩-৪ দিন পরের ঘটনা। একদিন অনিকেত বাড়ি এসে তার রুমের দরজা খুলল এবং কাউকে রুমে বসিয়ে সরাসরি কিচেনে চলে এল। আসমা তার রুমে বসে পড়াশোনা করছিল, যখন কিচেন থেকে বাসন নেওয়ার আওয়াজ শুনে সে কিচেনে গেল। সে দেখল যে ভাই কিচেন থেকে খাবারের প্লেট নিচ্ছে। আসমা বলল, দাও ভাই, আমি নিয়ে দিচ্ছি। অনিকেত বলল, ঠিক আছে, এবং এ কথা বলে সে তার রুমে চলে গেল এবং ভিতর থেকে দরজা বন্ধ করে দিল। আসমা খাবার প্লেটে করে তৈরি করে দিল এবং তার ভাইয়ের রুমের দিকে খাবার নিয়ে গেল। আসমা বাইরে থেকে দরজা নক করল, অনিকেত দরজা খুলে খাবারের প্লেট নিল। ফিরে যাওয়ার সময় তার নজর ভাইয়ের রুমে পড়ল এবং তার মনে হল যে রুমের ভিতরে কোনো মেয়ে আছে। এটি দেখে আসমা হতবাক হয়ে গেল, কিন্তু সে তার ভাইকে তা টের পেতে দিল না। অনিকেতেরও তো পুরো মনোযোগ শুধু খাবারের দিকেই ছিল। আর যেই সে আসমার হাত থেকে খাবার নিল, আসমা আর চোখে রুমের ভিতরে তাকিয়ে দেখছিল। অনিকেত তার যাওয়ার অপেক্ষায় ছিল, এবং যেই আসমা ফিরল সে তৎক্ষণাৎ দরজা ভিতর থেকে বন্ধ করে দিল। আসমা যখন কিচেনে গেল, তার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল যে আমাদের বাড়িতে সেই অপরিচিত মেয়েকে, আর সে আমার ভাইয়ের রুমে কি করছে। আসমার কিচেন ভাইয়ের রুমের পাশেই ছিল। কিন্তু কিছুক্ষণ পর আসমা নিজেকে বোঝানোর চেষ্টা করল যে সম্ভবত এটা আমার চোখের ভ্রম হবে। এমন কি করে সম্ভব যে ভাইয়ের রুমে কোনো মেয়ে থাকবে। আসমা যতই তার মাথা থেকে এই বিষয় সরানোর চেষ্টা করছিল, ততই এটি তার মাথায় গেঁথে যাচ্ছিল। আসমা ভাবল, দেখি তো শেষ পর্যন্ত ব্যাপারটা কি। এর মধ্যে আবার অনিকেত কিচেনের দিকে এল এবং আসমাকে বলল, আসমা, 2 কাপ চা বানিয়ে দাও। আমি ও আমার বন্ধু রুমে পড়াশোনা করছি। আর আমি যখন বাজার থেকে বাড়ি আসছিলাম তখন কিচেনের সব জিনিস কিনে এনেছি। তুমি দেখে বলো কোনো কমতি আছে কিনা। না হলে পরে আমাকে বিরক্ত করো না। আসমা বলল, ঠিক আছে, আমি এখনই 5 মিনিটে চা তৈরি করে দিচ্ছি। আসমা চা বানানোর পাশাপাশি আটাও গুড়ছিল। অনিকেত পাশেই দাঁড়িয়ে চা তৈরি হওয়ার অপেক্ষা করছিল। অনিকেত আসমাকে জিজ্ঞাসা করল, তুমি খাওনি? আসমা বলল, না ভাই, আমি আজ কলেজে সখীদের সাথে খেয়ে এসেছি। তাই আমি আটা গুড়ে ঘুমাতে যাব, আর সন্ধ্যায় সবজি বানাব। এতক্ষণে চা তৈরি হয়ে গেল। অনিকেত চা নিয়ে রুমের দিকে চলে গেল। কিন্তু আসমার মাথায় সেই মেয়েটি আটকে গেল। এখন আসমা আটা গুড়ে ফেলেছিল এবং সে কিচেনের বাইরে চলে গেল, যাতে ভাইয়ের রুমের পাশ দিয়ে যাওয়ার সময় ভিতর থেকে কোনো আওয়াজ পায়। কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ আসছিল না। আসমার রুম ছিল 2য় তলায়। আসমা তার রুমে যাচ্ছিল, হঠাৎ তার আচরণ বদলাতে লাগল। আসলে সিঁড়ির পাশেই তার ভাইয়ের রুমের জানালা ছিল, এবং আসমা যখন আর থাকতে পারল না, তখন সে সেই জানালা দিয়ে উকি মারার সিদ্ধান্ত নিল। আসমাও দেখতে চাইল যে সত্যিই কি ভাইয়ের রুমে কোনো মেয়ে আছে নাকি এটা কি কোনো ভুল ছিল। আর যখন আসমা সিঁড়ি বেয়ে উঠে তার ভাইয়ের ঘরের জানালা দিয়ে উকি দিল, তখন সে এমন কিছু দেখল যে তার হৃদয় ও মন অস্থির হয়ে গেল। ঘরের ভিতরে আসমার ভাই আর সেই মেয়েটি একে অপরের উপর ছিল এবং তারা ক্রিকেট ম্যাচ খেলছিল। আসমা তাদের দেখে নিজেকে হারিয়ে ফেলল। আসমার বয়স মাত্র 16 বছর ছিল এবং সে প্রথমবার নারী ও পুরুষকে এমন সম্পর্কে জড়িত হতে নিজের চোখে দেখল। কিছুক্ষণ এমন দেখার পর সে স্তব্ধ হয়ে গেল এবং নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ল।
কয়েক ঘণ্টা পর জোরে আওয়াজ হতে থাকলে আসমার চোখ খুলে গেল। সে দেখল সেই আওয়াজ নয়, বরং টেলিফোনের ঘণ্টা বাজছে। ঘুমের মধ্যে থাকায় সে নম্বরের দিকে মনোযোগ দেয়নি এবং ঘুমের মধ্যেই সে ফোন তুলে নিল। আসমা ফোনে কিছু বলার আগেই ওপার থেকে মেয়েটির কণ্ঠ শোনা গেল এবং মেয়েটি বলতে লাগল, অনিকেত, আমি তোমাকে খুব মিস করছি। এটা শুনে আসমা বুঝে গেল যে এটা সেই মেয়েটি যে তার ভাইয়ের ঘরে ছিল এবং সে বাড়ি যাওয়ার পর তার সাথে ফোনে কথা বলার চেষ্টা করছে। অনিকেত তার ঘরেই ছিল এবং যখন সে ফোনের ঘণ্টা শুনল তখন দৌড়ে উপরে চলে এল। সে তার ভাইকে উপরে আসতে দেখে তৎক্ষণাৎ মেয়েটির ফোন কেটে দিল এবং ঘুমের ভান করতে লাগল। টেলিফোন আসমার ঘরেই ছিল এবং যখন অনিকেত আসমার ঘরে পৌঁছাল তখন সে দেখল ফোন কাটা আছে এবং আসমা ঘুমাচ্ছে। কিন্তু আসমা ঘুমাচ্ছিল না, সে ঘুমের ভান করছিল। অনিকেত তৎক্ষণাৎ মেয়েটিকে ফোন করল এবং ফোনে অশ্লীল কথা বলতে লাগল। সেই দিন থেকে সেই আচরণ এবং অনিকেতের এমন কথাবার্তা আসমাকে মেয়ে থেকে নারীতে পরিণত করতে শুরু করেছিল। এখন রাত ৮টা বাজে। আসমা রাতের খাবারও তৈরি করেনি। অনিকেত যখন কথা বলে ফোন থেকে উঠল তখন সে বলল, আসমা, উঠো, তুমি তো খাবারও তৈরি করনি। কত অলস! তখন আসমা অভিনয় করে পাশ ফিরে উঠল এবং বলল, কটা বাজে ভাই? সে বলল, রাত ৮টা বাজে। তুমি তো ঘোড়া বেচে ঘুমিয়েছ, খাবারও তৈরি করনি। তার ভাইয়ের কথা শুনে আসমা অভিনয় করল যে ৮টা বাজে গেছে। আমি দুপুরে ঘুমিয়েছিলাম, আপনি আমাকে জাগিয়ে উঠাননি। তারপর অনিকেত বলল, আসমা, তুমি যা খাবে তা খেয়ে নাও। আমি বাইরে থেকে পরোটা খেয়ে এসেছি। সকালে আমাকে ইউনিভার্সিটিও যেতে হবে। এ কথা বলে অনিকেত ঘুমাতে চলে গেল। আর আসমা আবার দিনের সেই ঘটনা আর রাতের অশ্লীল কথাগুলো ভাবতে লাগল। আসমার ভেতরে তার শরীরে একটা অস্থিরতা হচ্ছিল। আসমা সবকিছু নিজের চোখে দেখেছিল আর কানে শুনেছিল। কিন্তু এত কম বয়সে হওয়া সত্ত্বেও তার কিছু বিশ্বাস হচ্ছিল না। আর এখন আসমা ধীরে ধীরে ভুল পথে হাঁটতে শুরু করেছিল। এখন তার মাথায় দিনরাত শুধু সেই কথাগুলোই ঘুরপাক খেত। সে সারাদিন তার ভাই সম্পর্কেই ভাবত, শেষ পর্যন্ত সে এমন করছে কেন? আর আপনারা সবাই তো জানেনই, ছেলে হোক বা মেয়ে, কম বয়সে তারা পথভ্রষ্ট হয়ে যায়। আর এটি এমন একটা নেশা যা কম বয়সে লাগলে সে এমন এক জালে আটকে যায় যা মৃত্যু পর্যন্ত ছাড়ে না। আর এইসব ভাবনা আর কথার কারণেই আসমা সেই কাজ করে ফেল যা একটা কম বয়সের মাসুম মেয়ে কখনো ভাবতেও পারে না। আর এখন তার ভাইও ভালোভাবেই সুযোগ নিল। আর প্রতিদিন সকালে বাড়ি খালি দেখে সে পড়ার অজুহাতে সেই মেয়েটাকে নিয়ে আসত। আর আসমাও সিঁড়ির জানালায় লুকিয়ে লুকিয়ে তার ভাইয়ের খেলা দেখত। আর এভাবে টানা ৫ দিন চল। ৫ দিন পর আসমার বাবা ফিরে এলেন, কারণ আসমার বাবার ডিউটি ছিল। আসমার ভাইও এখন তার পড়াশোনায় ব্যস্ত হয়ে পড়ল। কিন্তু আসমার এখন পড়াশোনা থেকে মন স্লোলি সরে যেতে লাগল। আর তার জীবন বদলাতে শুরু করল। আসলে কথা হলো, মানুষ যা দেখে তা পাবার জন্য পুরোপুরি চেষ্টা করে। আর এই জিনিসটাই আসমার সাথেও ঘটছিল। আসমার মা গ্রাম থেকে আসেননি। প্রতিদিন সকালে আসমার ভাই কলেজে আর বাবা ডিউটিতে চলে যেতেন। সন্ধ্যায় ফিরে আসতেন। আসমা বাড়িতে সারাদিন একা থাকত। আর সে তার বন্ধুদের থেকে ম্যাগাজিন এনে পড়ত। আর সেই ম্যাগাজিন তার বয়সের তুলনায় অনেক বেশি রঙিন ছিল। কারণ আসমার যে বয়স ছিল সেই বয়সে তাকে সেই ম্যাগাজিন পড়া উচিত ছিল না। কিন্তু আসমা এখন তার সব সময় এই সব জিনিসেই কাটাতে শুরু করল। আর এখন ধ্বংসের পথ খুলে গেল। আসমা তার বয়সের তুলনায় অনেক বেশি স্বাস্থ্যবান আর সুন্দরী মেয়ে ছিল। আসমাকে তার বাড়ন্ত বয়স উত্তেজিত করে তুলল। আর নতুন নতুন পথে পৌঁছাতে লাগল যাতে সে তার সব ফ্যাশন পূরণ করতে পারে। আর তারপর একদিন বাড়ির ছাদ থেকেই একটা পথ পেয়ে গেল যার মাধ্যমে সে তার সব ইচ্ছা পূরণ করতে পারত। আসমা বাইরের অনেক ছেলেকে ফাঁসানোর চেষ্টা করল। কিন্তু বাড়ির লোকজন আর সমাজের ভয় সামনে এল। আসমা যত তাড়াতাড়ি সম্ভব সবকিছু করে ফেলতে চাইছিল। কারণ যদি মা চলে আসতেন তাহলে সে দিনরাত চৌকিদারের মতো তার পিছে লাগতেন আর বাড়ি চেক করা শুরু করতেন। আর কোনো মাই চাইবেন না যে তার সন্তান এমন ভুল কাজ করুক। একদিনের কথা, আসমা কাপড় ধুয়ে ছাদে শুকাতে গেল। আসমা কাপড় শুকাচ্ছিল এমন সময় দুটি বাড়ি ছাড়িয়ে সে একটা ছেলেকে দেখতে পেল যে আগেও আসমাকে অনেক ইশারা করেছিল। কিন্তু সেই সময় আসমা তার দিকে তাকায়নি। আর সে রেগে যেতে লাগল। আর আসমা তার ভাইয়ের কারণে আজ তাকে তার ইজ্জত সমর্পণ করতে চলেছিল। সেই ছেলে তার ছাদে ঘুড়ি উড়াচ্ছিল। তখন আসমা তার অন্ধত্বে এসে সেই ছেলেকে ইশারা করে দিল।
সেই ছেলে আসমার ইশারা বুঝে গিয়েছিল। আর যেই আসমা তাকে ইশারা করল, আর সে বানরের মতো ছাদ লাফিয়ে আসমার কাছে চলে এল। আসমা তার হাত ধরে সিঁড়ি দিয়ে নিচে নিয়ে এল। আর কিছু না বলেই তার সাথে জড়িয়ে পড়ল। সে ভেবেছিল যে এই ছেলে তো এই সব করার জন্য সুযোগ খুঁজছিল। কিন্তু উল্টো হল। সেই ছেলে আসমার কথা না বুঝেই তাকে অসম্পূর্ণ রেখে চলে গেল। আসমার বয়স তখন মাত্র 16 বছর। আর সেই ছেলে অনিকেতের বন্ধুও ছিল। যখন সে আসমার এমন হরকত দেখল, তখন সে তার মুখে 2টি চড় মারল। আর সেখান থেকে আসমাকে ধমক দিয়ে চলে গেল যে, যদি সে ভবিষ্যতে এমন হরকত করে, তাহলে সে তার ভাইকে তার সব হরকত বলে দেবে। কিন্তু সেই ছেলে চলে যাওয়ার পরও আসমা এখনও মানেনি। আপনি বলতে পারেন যে জেন সিংহের মুখে রক্ত লেগে গেছে। আর সে স্কুল থেকে তার ইচ্ছা মেটাতে চাইছিল। ছেলে চলে যাওয়ার পরপরই অনিকেত বাড়ি চলে এল। আসমা উপরের রুমেই ছিল। সে কাপড় পরে তড়িঘড়ি নিচে চলে এল। তখন অনিকেত আসমাকে বলল, কিছু খাবার পাব? আসমা অর্ধেক বলে, আমার তবিয়ত ভালো নেই। বাইরে থেকে কিছু নিয়ে এসো। আর সে ঠিক বলে চলে গেল। আসমা গোসল করতে চলে গেল। গোসল করে বেরিয়ে সে তার রুমে গিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। তার কিছুই বুঝতে পারছিল না যে শেষ পর্যন্ত সে করবেই বা কি। শেষ পর্যন্ত তার শরীরে এমন অস্থিরতা কেন হচ্ছে। এই সব হওয়ার পর অনিকেত বাজার থেকে খাবার খেয়ে ফিরে এল। আর উসানে আসমাকে ডাক দিলে আসমা যেন তার ভাইয়ের কণ্ঠ শুনতে পেয়ে তৎক্ষণাৎ নিচে নেমে এসে তাকে জড়িয়ে ধরে। অনিকেত কিছুই বুঝে উঠতে পারছিল না যে কি ঘটছে। আর যখন আসমা দরজার খিল বন্ধ করে দিল, তখনই তার বুঝতে বাকি রইল না যে আসমা আসলে কি চায়। সেই দিন দুজনেই তাদের সীমা অতিক্রম করে ফেলে। আকাশ এমন কাজ করল যা ভাইবোনের পবিত্র সম্পর্কে কলঙ্ক লেপে দিল। আজ যখন তারা এ কাজ করছিল, ঠিক তখনই আসমার মা এসে সব দেখে ফেলে। সে আর সহ্য করতে পারল না এবং রান্নাঘরে গিয়ে আত্মহত্যা করে। কয়েক ঘণ্টা পর যখন আসমার বাবা ডিউটি থেকে ফিরে এসে স্ত্রীর এমন অবস্থা দেখে, তিনিও কেঁদে ফেলেন। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। বাড়িতে পুলিশ এসে আসমা ও তার ভাইকে গ্রেফতারের জন্য প্রস্তুত ছিল। যখন আসমার বাবা এই খবর জানতে পারলেন, পুলিশ চলে যাওয়ার পর তিনিও বিষ খেয়ে আত্মহত্যা করলেন। এই গল্প থেকে আমরা শিখতে পারি যে শিশুদের সামনে এমন কোনো ভুল কাজ করা উচিত নয় যা তাদের মনকে বিভ্রান্ত করতে পারে। আমাদের সম্পর্কের মর্যাদা রক্ষা করা উচিত। তাই বন্ধুরা, যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে, তবে ভিডিওটি লাইক ও কমেন্ট করে অবশ্যই জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। সঙ্গীত।